সবাই শুনতে পাচ্ছে নিশ্চয়? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো তো আমরা যেটা আমরা আগে বলেছিলাম যে ইভলিউশন, অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশন, এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে আমরা তোমার এমসিকিউ প্র্যাকটিস করব, যেভাবে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো চলছিল। যদিও মাঝখানে একটা ক্লাস গ্যাপ গিয়েছে, তোমরা জানো যে তোমার রাখি পূর্ণিমা এবং তোমার কালী পুজো, ওটা চলা, সরি, ভাইফোঁটা এবং কালী পুজো থাকার জন্য। তাহলে আমরা আবার আজকে থেকে ক্লাস শুরু করছি তোমাদের। আজকে তাহলে ইভলিউশন, অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশন এই পোর্শন থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। ঠিক আছে? তো আগের ক্লাসের মতন তোমরা চেষ্টা করো প্রত্যেকটার উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? তারপর আমরা সঠিক উত্তর দেখে নেবো যে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করব। ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে, দেখো যে হামিং বার্ডস এবং হক, এদের তোমার হচ্ছে কি ইলাস্ট্রেট কি করছে, দেখো। অপশন এ বলছে কনভার্জেন্ট ইভলিউশন, হোমোলজি। অপশন সি বলছে অ্যাডাপটিভ রেডিয়েশন, অপশন ডি বলছে প্যারালাল ইভলিউশন। ঠিক আছে? দুটো তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি অর্গানিজমস এর নাম বলেছে। তো তাদের মধ্যে আমরা কি তোমার হচ্ছে কি কমন পাচ্ছি এখানে, কনভার্জেন্ট ইভলিউশন নাকি হোমোলজি নাকি অ্যাডাপটিভ রেডিয়েশন নাকি প্যারালাল ইভলিউশন? সি, কি বলতে অ্যাডাপটিভ পারবে? রেডিয়েশন। অপশন সি। অ্যাডাপটিভ রেডিয়েশন। দেখো তাহলে দুজনই অ্যান্সার বলেছে যে অ্যাডাপটিভ রেডিয়েশন। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই অ্যাডাপটিভ রেডিয়েশনের ব্যাপারটা তোমরা শুনেছো। এটা বিজ্ঞানী ওসবর্ন দিয়েছিলেন 1800 তোমার হচ্ছে কি 98 সালে। ঠিক আছে? তো দেখো তাহলে অপশন সি হয়ে যাবে অবভিয়াসলি এখানে সঠিক উত্তর। তো তার আগে আমরা একটু দেখে নিই যে এই অ্যাডাপটিভ রেডিয়েশন ইন ইভলিউশনের ক্ষেত্রে, মানে তোমার অভিব্যক্তির ক্ষেত্রে কি গুরুত্ব দেখাচ্ছে, দেখো। তাহলে তার প্রথমে আমরা দেখলাম যে অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা ইভলিউশনে এই থিওরি দেওয়া হয়েছে, কার দ্বারা দেওয়া হয়েছে না তোমার H.F. অসবর্ন। কত সালে না 1898 সালে। ইট অলসো নন এজ, মানে অ্যাডাপটিভ রেডিয়েশনকে আলাদা একটা নামে বলা হয়, তার নাম কি না ডাইভারজেন্ট ইভলিউশন। ঠিক আছে? তাহলে অ্যাডাপটিভ রেডিয়েশন থেকে আরেকটা নামে কি বলা হয়, ডাইভারজেন্ট ইভলিউশন। তো এটা বেশি বিশেষত আমরা তাকেই বলবো, দেখো। ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট ফাংশনাল স্ট্রাকচার ফ্রম এ কমন অ্যানসেস্ট্রাল ফর্ম। তোমরা জানো যে একটা কমন অ্যানসেস্ট্রাল ফর্ম, ঠিক আছে, সেখান থেকে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি তোমার ফাংশন পাই, এটা হচ্ছে কমন, তোমার কমন একটা হচ্ছে কি অ্যানসেস্টর রয়েছে, অ্যানসেস্ট্রাল। আর সেখান থেকে আমরা কি পাচ্ছি না তোমার যে ডিফারেন্ট হচ্ছে তোমার ফাংশন পাই। ঠিক আছে? এটা এ বি সি আমরা কি পাচ্ছি না ডিফারেন্ট, ডিফারেন্ট হচ্ছে যদি ফাংশন আমরা দেখতে পাই, তাহলে কি বলছে না তখন আমরা তাই সেই ব্যাপারটাকে বলি কি ডাইভার্জেন্ট ইভলিউশন বা অ্যাডাপটিভ রেডিয়েশন। তো এক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এক্সাম্পল এজ মেনশন ইন দ্য কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনে যেটা রয়েছে, এটাই হচ্ছে তোমার তার এক্সাম্পল বলা রয়েছে। হোয়ার ইজ ডেভেলপমেন্ট অফ সিমিলার অ্যাডাপটিভ ফাংশনাল স্ট্রাকচার ইন আনরিলেটেড গ্রুপ অফ অর্গানিজমস ইন অ্যাডাপটিভ কনভার্জেন্স। যেমন তোমাকে এখানে বলছে, দেখো যে আমরা এটাকে কনভার্জেন্ট ইভলিউশনও বলতে পারি, যেমন ইনসেক্টের উইং, বার্ডস এবং ব্যাট। ঠিক আছে? তোমরা সবাই জানো এই যে তিনটে অর্গানিজমস এর কথা বললাম, ইনসেক্ট, বার্ড এবং ব্যাট, অর্থাৎ পতঙ্গ, পাখি এবং বাদুড়, এই তিনজনের ক্ষেত্রে দেখো তাদের কাজ একই কিন্তু গঠন আলাদা। তোমরা নিশ্চয়ই জানো কাজ প্রত্যেকেরই একই, উঠতে সাহায্য করে তারা। কিন্তু যদি আমরা ইনসেক্টের তোমার উইং দেখি, তাহলে সেটা কাইটিন মানে নির্মিত হয়। বার্ডস এর ক্ষেত্রে ফেদার্স থাকে, বাট বেটের ক্ষেত্রে মানে বাদুড়ের ক্ষেত্রে কি থাকে না স্কিন বা চামড়া থাকে, তাই না? তো সেক্ষেত্রে দেখো হোয়েন কনভার্জেন্ট ইভলিউশন ইজ ফাউন্ড ইন ক্লোজ রিলেটেড স্পিসিস, ইট ইজ কল্ড দ্য প্যারালাল ইভলিউশন। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এটাও তোমরা মনে রাখবে, যখন কনভার্জেন্ট ইভলিউশন গুলো আমরা খুবই কাছাকাছি প্রজাতির মধ্যে দেখতে পাই, তখন তাকে আমরা কি বলি না প্যারালাল ইভলিউশন বলি। হ্যাঁ, যেমন এখানে এক্সাম্পল হিসাবে তোমরা মনে রাখতে পারো এই প্যারালাল ইভলিউশনের ক্ষেত্রে, যেমন ডেভেলপমেন্ট অফ রানিং রেবিট ইন ডিয়ার
ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো টো, আর হর্সের ক্ষেত্রে একটা টো। তো যাই হোক, তোমরা এইটুকু মনে রাখলে যে হামিং বার্ডস এবং হক এরা কি ইলাস্ট্রেট করছে না, অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশনটাকে আমরা অন্য নামে বলি ডাইভার্জেন্ট ইভলিউশন। এই অ্যাডাপটিভ রেডিয়েশনের যদি আমরা দেখি যে কে ডেভেলপ করেছিলেন, বিজ্ঞানী অসবর্ন, এটাও তোমরা মনে রাখবে। চলো কোশ্চেন নাম্বার 2 তে আমরা যাব। কোশ্চেন নাম্বার 2 বলছে যে ইভলিউশন ইজ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ রেস। অপশন বি বলছে হিস্ট্রি এন্ড ডেভেলপমেন্ট অফ রেস এলং উইথ ভেরিয়েশন। অপশন সি বলছে হিস্ট্রি অফ রেস। অপশন ডি বলছে ডেভেলপমেন্ট অফ রেস। অপশন বি। বি অপশন। বি স্যার। বি অপশন। অপশন বি। আপাতত যতগুলো অ্যান্সার পাচ্ছি সবাই বলছে অপশন বি। তো অবভিয়াসলি আমরা অপশন বি এর সঙ্গে যাব, যে ইভলিউশন তোমরা জানো যে একটা খুব মন্থর গতি সম্পন্ন একটা, তোমার হচ্ছে কি যে ধীরগতি সম্পন্ন যে পরিবর্তন যেটা আমরা দেখতে পাই সময়ের সাপেক্ষে, সেটাকেই আমরা ইভলিউশন দিয়ে ডিনোট করি। তো এখানে তাই বলছে দেখো অপশন বি তে যে হিস্ট্রি এন্ড ডেভেলপমেন্ট অফ রেস এলং উইথ দ্য ভেরিয়েশনস। হ্যাঁ, তো দ্য টার্ম ইভলিউশন ওয়াজ কোয়েন্ড বাই, তোমরা জানো, হাওয়ার্ড স্পেন্সার। এটাও তোমরা মনে রাখবে। হুম প্রত্যেকটা আছে কোশ্চেনের অ্যান্সার গুলো যে মানে পুরো কি বলবো আর কি, যে জাস্টিফিকেশন বা তোমরা বলতে পারো যে অ্যানালাইসিস, সেগুলো করে দেওয়া হয়েছে। তোমরা যারা বিশেষত ইংলিশ মিডিয়ামে রয়েছো বা যারা ইংলিশ, তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। বা যারা বাংলায় রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে তার মানে বলে দেওয়া হচ্ছে, তোমরা একটু বুঝে নাও। ঠিক আছে, বাকি জিনিস তো তোমরা জানো, খুবই সিম্পল ভাবে লেখা রয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবে আর কি। এমন কোনো কষ্ট নেই যে যে ইংলিশ তোমরা বুঝতে পারবে না। তোমরা জানো যে সায়েন্সে বিশেষ করে আমাদের যে বটানি, জুলজি, এই এই জিনিসগুলো যে ভাষায় লেখা থাকে ইংলিশে হলেও সেগুলো বোঝা যায়, তোমরা পড়লে বুঝতে পারবে, এমনটা নয় যে খুবই কষ্ট রয়েছে। যাই হোক, তো ইভলিউশন যেটা, এই টার্মটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছেন হাওয়ার্ড স্পেন্সার। ইনি একজন ইংলিশ ফিলোজফার ছিলেন। হ্যাঁ, এবং তিনি ইভলিউশন থিওরির উপরে বিভিন্ন কাজ করেছিলেন। ঠিক আছে, তো এই তার মধ্যে কি না, হিস্ট্রি এন্ড ডেভেলপমেন্ট অফ রেস এলং উইথ দ্য ভেরিয়েশন, যেটাকে আমরা কি বলি না, যেটাকে আমরা ইভলিউশন ডিফাইন করে থাকি, তাই না? তাহলে ইভলিউশন ডিফাইন্ড এজ দ্য হিস্ট্রি এন্ড ডেভেলপমেন্ট অফ রেস এলং উইথ দ্য ভেরিয়েশনস, তাকে আমরা কি বলি না, ইভলিউশন বলে থাকি। তাহলে অবভিয়াসলি এখানে অপশন বি হয়ে যাবে কোশ্চেন 2 এর সঠিক অ্যান্সার। আচ্ছা, কন্টিনিউটি অফ জার্ম স্যার প্লাজম। বলছি, স্যার বলো বলো। স্যার বলছি হারবার্ট স্পেন্সারের পর কি হেকেল, আর্নেস্ট হেকেল ওটা ইয়ে করেছিল, কয়েন করেছিল? মানে ইভলিউশন এই টার্মটা নাকি? হ্যাঁ, হারবার্ট স্পেন্সার কি ফার্স্ট, দেন কি হেকেল? না, ইভলিউশন হচ্ছে কি, এই টার্মটা ফার্স্ট কয়েন করেছে হাওয়ার্ড স্পেন্সার। আর্নস্ট হেকেল যেটা তুমি বলছো সেটা আলাদা কিছু। দেখো, ওটা তুমি ইকোলজি বা ইভলিউশনের তোমার ইকোসিস্টেমের কথা কি তুমি বলতে চাইছো এখানে? আমরা ও এখানে স্যার, হ্যাঁ ইভলিউশন, ইকোলজি হবে ওটা। হ্যাঁ এখানে আমরা ইভলিউশন পড়ছি। ঠিক আছে, দেখো, তো এই জন্য হাওয়ার্ড স্পেন্সার। ঠিক আছে, হাওয়ার্ড স্পেন্সার। যাই হোক, কনফিউশন হতেই পারে, ক্লিয়ার করে নেবে, কোনো অসুবিধা নেই। চলো কোশ্চেন নাম্বার 3 তে আমরা যাব। কন্টিনিউটি অফ জার্ম প্লাজম থিওরি ওয়াজ গিভেন বাই। তোমরা একটা এই থিওরি নাম শুনেছো, কন্টিনিউটি অফ ওয়াইসম্যান। জার্ম প্লাজম। বি অপশন। তাহলে এই, ওয়াইসম্যান। অপশন বি। ওয়াইসম্যান। তাহলে বি বি। অপশন ওয়াইসম্যান। বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা অনেকেই চেষ্টা করছো উত্তর দেওয়ার। তাহলে ওয়াইসম্যান বা ভাইসম্যানও তোমরা অনেক সময় পড়ে থাকো, বাংলায় লেখা থাকে দেখবে ভাইসম্যান। ঠিক আছে, ওয়াইসম্যান বা ভাইসম্যান তোমরা বলতে পারো। তো দেখো, অগাস্ট ওয়াইসম্যান বা ভাইসম্যান put forward the theory continuity of germplasm. According to Weismann বা Weismann, the characters influencing the germ cell and are only হচ্ছে কি তোমার inherited। ভালো করে শোনো, তোমরা তো এই থিওরি নাম শুনলে যে কন্টিনিউটি অফ জার্ম প্লাজম, বাট এই কন্টিনিউটি অফ জার্ম প্লাজমটা কিভাবে আমরা ডিফাইন করব, বা এই থিওরিতে তোমার ওয়াইসম্যান কি বলতে চেষ্টা করেছেন? না, তিনি বলছেন, দেখো, যে ওয়াইসম্যান যে থিওরিটা বললেন সেখানে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে ক্যারেক্টার মানে চরিত্র বা বৈশিষ্ট্য ইনফ্লুয়েঞ্জিং দ্য জার্ম সেল আর অনলি ইনহেরিটেড। তোমরা জার্ম সেল নিশ্চয়ই নাম শুনেছো, তাই না? একটা সোমাটিক সেল হয়, একটা জার্ম সেল হয়।
জার্ম সেলের ক্ষেত্রে ক্যারেক্টার গুলো হচ্ছে কি একটা জনু থেকে বা একটা প্যারেন্ট থেকে তার অফস্প্রিং এ ট্রান্সফার হয়। তো দেয়ার ইজ এ কন্টিনিউটি অফ জার্ম প্লাজম, এই যে প্রোটোপ্লাজম জার্ম সেল, বাট দ্য সোমাটোপ্লাজম প্রোটোপ্লাস্টম দ্য সোমাটিক সেল ইজ নট ট্রান্সমিটেড দ্য নেক্সট জেনারেশন। অর্থাৎ কোনো বৈশিষ্ট্য যখন তার প্যারেন্ট থেকে তার অফস্প্রিং এ যায়, তখন শুধুমাত্র জার্ম সেলের ক্যারেক্টার গুলোই ইনহেরিটেড হয়, সোমাটিক সেলের বৈশিষ্ট্য কিন্তু কোনোভাবেই ইনহেরিটেড হয় না। বুঝতে পারলে? নেক্সট জেনারেশন। তো এই জন্য দেখো ওয়াইসম্যান কাট অফ দ্য টেল অফ রেড ফর মোর দেন 20 জেনারেশনস, তাই না? ওয়াইসম্যান যে এক্সপেরিমেন্ট করেছিলেন, তিনি কি করলেন না, একটা ইঁদুর নিয়ে তার 20 জেনারেশন পর্যন্ত তিনি কি করলেন, বারবার প্রত্যেকটা জেনারেশনেরই ইঁদুরগুলোকে কেটে দিচ্ছিলেন, এবং তিনি লক্ষ্য করছিলেন ব্রিড করে যে পরের জেনারেশনে এই কাটা তোমার হচ্ছে কি লেজযুক্ত ইঁদুর জন্মায় কিনা, তাই না? তো সেক্ষেত্রে দেখো, বাট টেললেস রেটস ওয়ার নেভার বোর্ন, কোনোভাবেই টেললেস তোমার হচ্ছে কি রেট কোনোভাবেই জন্মায়নি, তাই না? পরবর্তীকালে আমরা জানি ডি ভ্রিস গেভ দ্য মিউটেশন থিওরি, তোমার হচ্ছে কি ডি ভ্রিসের দ্বারা হচ্ছে কি তোমার মিউটেশন থিওরি ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই যে তোমার থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ গিভেন বাই ডারউইন, তাই না? তোমার আবার ন্যাচারাল সিলেকশন এই থিওরি ডারউইন নিয়ে এলেন। তারপর তোমার তোমরা ভালো করে জানো লেমার্ক প্রথম হচ্ছে তার ফার্স্ট থিওরি ভ্যালুয়েশন দিয়েছিলেন লেমার্কিজমের মাধ্যমে, যেটা আমরা লেমার্কিজম সম্বন্ধে পড়ে থাকি। যাই হোক, তো কিন্তু এই ওয়াইসম্যান যেটা কন্টিনিউটি অফ জার্ম প্লাজম, ঠিক আছে, অর্থাৎ জার্ম সেল থেকে তার ক্যারেক্টার গুলো কন্টিনিউটি হয় অফস্প্রিং এ, এই থিওরিটা তোমার হচ্ছে ওয়াইসম্যান দিয়েছিলেন, ঠিক আছে, এবং তিনি এক্সপেরিমেন্টও করেছিলেন। এই ব্যাপারটা কিন্তু তোমরা মনে রাখবে, যে যে কথাগুলো এখানে বললাম প্রত্যেকটা জিনিস তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন হতে পারে। তাহলে আমরা অবভিয়াসলি কোশ্চেন 3টা আমরা সবাই বুঝতে পারলাম। চলো কোশ্চেন নাম্বার 4, থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার্স ওয়াজ গিভেন বাই, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? দেখো, থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার্স ওয়াজ গিভেন বাই, অর্থাৎ লামার্ক ইনহেরিটেড, হ্যাঁ তোমরা দেখতেই লামার্ক পাচ্ছ এখানে লামার্ক অর্জিত বৈশিষ্ট্যের লেমার্ক। বংশানুসরণ। যারা বাংলা ভার্সনে রয়েছে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ এই ইংলিশ যে টার্মিনোলজি গুলো হয়তো তোমরা শুনেছো বা তার মানেটা হয়তো তোমরা উদ্ধার করতে পারছো না, তার বাংলা মানেটাও বলে দিচ্ছি আমি, যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যেটাকে বলা হয় থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। এটা কে করেছিলেন? তোমরা অনেকেই অ্যান্সার বলেছো, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, লেমার, তাই না? লেমার যে তোমার হচ্ছে কি যে তোমার হচ্ছে কি এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বলেছেন যে অর্জিত বৈশিষ্ট্য সবসময় কি হয় না, বংশানুসরণ হয়, বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তিনি দেখো, ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাটেম্পটস টু এক্সপ্লেন দ্য মেকানিজমস অফ ইভলিউশন ওয়াজ মেড বাই, দেখো, জেন বেপিস্ট দি লেমার্ক। His theory of evolution is known as Lamarckism, in which he explained inheritance of backward characters, which states that whatever an individual acquires character in his lifetime due to internal vital force, effect of environment, new needs, and use and disease organs, they are inherited to the next generations. দেখো তাহলে তার যে তোমার হচ্ছে কি ইভলিউশনের যে থিওরি, সেটা আমরা কি নামে পড়ি না, লেমার্কবাদ বা লেমার্কিজম নিয়ে পড়ে আমরা পড়ে থাকি। তিনি বললেন তার আলটিমেট যে তোমার হচ্ছে কি ইভলিউশনের যে থিওরি, হ্যাঁ, সেটা কি না, ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার ক্যারেক্টার, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এবং সেটা তিনি বলতে গিয়ে কি কি বললেন না, দেখো যে সমস্ত ক্যারেক্টার সে, দেখো, ইটস লাইফ টাইম ডিউ টু ইন্টারনাল ভাইটাল ফোর্সের মাধ্যমে সে মানে অর্জন করছে, এনভায়রনমেন্টাল এফেক্ট থেকে যে অর্জন করছে, নিউ নিডস নতুন চাহিদা বা ব্যবহার তোমার হচ্ছে অর্গান, এবং দেখো দে আর দ্য ইনহেরিটেড টু দ্য নেক্সট জেনারেশনস। হ্যাঁ, দ্য প্রসেস কন্টিনিউয়াস আফটার সেভারাল জেনারেশন, দ্য জেনারেশনস আর অ্যাকুমুলেটেড আপ টু সাচ এক্সটেন্ট দে গিভ রাইজ টু নিউ জেনারেশনস, তাই না? নতুন জেনারেশনে সে বর্ধিত বৈশিষ্ট্যটাকে সঞ্চারিত করে দিচ্ছে। এটাকে আমরা বলি না তোমার হচ্ছে কি থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো এবার আমরা চলে যাব কোশ্চেন 5-এ। অরিজিন অফ স্পিসিস ওয়াজ রিটেন বাই, অরিজিন অফ স্পিসিস কে লিখে ডারউইন দিয়েছে? ডারউইন অরিজিন অফ স্পিসিস,
অপশন এ বলছে ওপারিন, অপশন বি ওয়াইসম্যান, অপশন সি ল্যামার্ক, অপশন ডি ডারউইন। তাহলে তোমরা যারা ডারউইন বলছো একদম সঠিক বলেছো। ডারউইন। হুম, অ্যাকচুয়ালি এটা আমরা শর্টে দিয়েছি, এটা এর পুরো নাম ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, তাই না? তো ডারউইন পাবলিশড ইটস অবজারভেশন এন্ড কনক্লুশনস রিগার্ডিং দ্য ইভলিউশন ইন দ্য বুক, তোমার নাম কি না, অরিজিন অফ স্পিসিস, ইন 1859। এবার ডারউইন হিজ বুকস বিকেম ভেরি পপুলার এন্ড চেঞ্জড, তোমার হচ্ছে কি এই যে পিপলস থিঙ্কিং অ্যাবাউট দ্য অর্গানিক ইভলিউশনস। বুঝতে পারলে, এটা খুব পপুলার তখন একটা বই ছিল, ঠিক আছে? সে বইটা হচ্ছে কি অনেকেরই থিঙ্কিং গুলোকে পাল্টে দিয়েছিল অ্যাবাউট দ্য অর্গানিক ইভলিউশন। আচ্ছা, প্যারালালিজম অলরেডি আমরা ফার্স্ট স্লাইডেই কিছুটা বলছিলাম। প্যারালালিজম বলতে আমরা কি বুঝি, দেখো এখানে এ বলছে দেখো অ্যাডাপটিভ ডাইভারজেন্স, অপশন বি বলছে অ্যাডাপটিভ ডাইভারজেন্স অফ ডি ওয়াইডলি অপশন। সেপারেটেড স্পিসিস। অপশন সি বলছে অ্যাডাপটিভ কনভার্জেন্স অফ দ্য ওয়াইডলি ডিফারেন্ট স্পিসিস। অপশন ডি অ্যাডাপটিভ কনভার্জেন্স অফ ক্লোজ রিলেটেড গ্রুপস। একজন বলছো যে অপশন বি, বাকিরা কি বলছে বলো? ডি স্যার, ডি। স্যার ডি হবে। দেখো তাহলে এখানে উত্তর হয়ে যাবে ডি, কারণ একটু আগেই আমরা পড়ছিলাম দেখো, তাই না? অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আমি ফার্স্ট স্লাইডে নিয়ে আছি, তোমরা আশা করি ধরতে পারবে। দেখো তোমরা একটু চেষ্টা করো এখানে বোঝার। এই যে প্যারালাল ইভলিউশন যেটা বলা হয়েছিল, হোয়েন কনভার্জেন্ট ইভলিউশন ইজ ফাউন্ড ক্লোজলি রিলেটেড স্পিসিস, তাই না? যে সমস্ত কনভার্জেন্ট ইভলিউশন আমরা যদি কোনো নিকটীয় নিকট আত্মীয়ভুক্ত কোনো প্রজাতির মধ্যে যদি আমরা দেখতে পাই, তখনই আমরা সেখানে প্যারালাল ইভলিউশন দেখতে পাবো। এবারে এখানে অপশনে চলো, দেখো এখানে অপশনে তাই বলছে যে, দেখো কোশ্চেন নাম্বার 6, যে প্যারালালিজম ইজ দ্য অ্যাডাপটিভ কনভার্জেন্স অফ ক্লোজলি রিলেটেড গ্রুপস, বা সেখানে স্পিসিস ছিল, এখানে গ্রুপস কথা বলা হয়েছে। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো ডেভেলপমেন্ট অফ সিমিলার অ্যাডাপটিভ ফাংশনাল স্ট্রাকচার ইজ আনরিলেটেড গ্রুপস অফ অর্গানিজমস কল দ্য অ্যাডাপটিভ কনভার্জেন্স অফ কনভার্জেন্ট ইভলিউশন, তাই না? তার মধ্যে আমরা দেখলাম যে কখনো কখনো এমন হয়, দেখো হোয়েন কনভার্জেন্ট ইভলিউশন ইজ ফাউন্ড ইন ক্লোজ রিলেটেড স্পিসিস, তখন হয়ে যাচ্ছে কি সেখানে, তখন আমরা তাকে বলছি প্যারালাল ইভলিউশন। বুঝতে পারলে? তাহলে যখন হচ্ছে কি তোমার ডেভেলপমেন্ট অফ সিমিলার অ্যাডাপটিভ ফাংশনাল স্ট্রাকচার ইন আনরিলেটেড গ্রুপস, তাই না? মানে কোনো মানে তোমরা এটা বলতে পারো যে মানে তোমার গঠন আলাদা বা কাজ একই, তাই না? যেমন তোমাদেরকে বলা হলো যে ইনসেক্ট, বার্ডস এবং তোমার হচ্ছে কি যে বাদুড়, এদের যে ডানা, প্রত্যেকের কাজ কিন্তু দেখো সিমিলার, সবাই কিন্তু উঠতে সাহায্য করছে, বাট দেয়ার আর স্ট্রাকচারাল ডিফারেন্সেস, তাই না? কিন্তু দেখো আমরা যদি দেখতে পাই এই যে স্ট্রাকচারাল ডিফারেন্সেস বাট ফাংশনাল সেম, তখন যখনই আমরা দেখতে পাবো সেটা ক্লোজ রিলেটেড স্পিসিসের ক্ষেত্রে, তখন আমরা তাকে বলে দিচ্ছি যে প্যারালাল ইভলিউশনস। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, কোনোভাবেই তোমরা ভুল করবে না, কাছাকাছি অনেক কিছু অপশন থাকবে, তোমরা চেষ্টা করবে প্রকৃত যে অ্যান্সারটা হবে সেটাকে পিক আপ করার জন্য। চলো এবার কোশ্চেন নাম্বার 7। কনভার্জেন্স মানে এক, বলো কি বলছো? বলছি কনভার্জেন্স মানে একসাথে আর ডাইভার্জেন্স মানে পৃথক। হ্যাঁ, মানে যখন হচ্ছে কি তাহলে দেখো, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারবো যে বিভিন্ন জায়গা থেকে এসছে, একটা এনভায়রনমেন্টে মিলছে এসে, তাহলে এই জন্য তাকে আমরা কনভার্জেন্স বলছি। কারণ এক জায়গায় মিশার জন্য একই এনভায়রনমেন্টে থাকছে, একই এনভায়রনমেন্টে থাকতে গেলে ফাংশন একই করতে হচ্ছে, তাই না? ফাংশন সেম, বাট তারা যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসছে, এ থেকে আসে, বি থেকে আসে, সি থেকে আসে, ডি থেকে আসে, এফ থেকে আসে, এই জন্য তাদের স্ট্রাকচার আলাদা, বাট ফাংশন একই। এইভাবে তোমরা মনে রাখতে পারো। বুঝতে পেরেছো তো? এইভাবে মনে রাখতে পারো, আমরা থিওরি বলার সময় ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম। চলো এবার বলছে বেসিক প্রিন্সিপলস অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ওয়ার ওয়ার প্রোনাউন্সড বাই, বেসিক প্রিন্সিপলস অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ওয়ার প্রোনাউন্সড বাই ভন বেয়ার, ওয়াইসম্যান, হ্যাকেল নাকি মর্গ্যান? মন বেয়ার। ভন বেয়ার। মর্গ্যান। দেখো উত্তর হয়ে যাবে অপশন এ ভন বেয়ার, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো বেসিক প্রিন্সিপাল অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় তোমরা নিশ্চয়ই জানো যে সবার ক্ষেত্রে একই প্যাটার্ন আমরা দেখতে পাই, তাই না? তো এই জন্য বলছি, দেখো 1928 খ্রিস্টাব্দে ভন বেয়ার
দ্য ফাদার অফ মডার্ন এমব্রায়োলজি, মনে রাখবে, দ্য ফাদার অফ মডার্ন এমব্রায়োলজি কাকে বলা হয়? ভন বেয়ারকে বলা হয়। প্রপোজড বেয়ারস ল, হুইচ স্টেটেড দ্যাট ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দ্য জেনারেলাইজড ফিচার সাজ এস ব্রেন, স্পাইনাল কোর্ড, অ্যাক্সিয়াল, skeletal, aortic arc, ঠিক আছে, are common to all vertebrates, appears earlier than the special features like the hair of mammals only, feathers in birds only, limbs found in the তোমার হচ্ছে কি quadrupeds only, which distinguish the variation members of the groups। বুঝতে পারলে? তাহলে তোমার ভন বেয়ার তার বেয়ার ল এর মাধ্যমে তিনি উপস্থাপন করলেন যে প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রে এমব্রায়োনিক যখন ডেভেলপমেন্ট হয় তখন জেনারেলাইজড ফিচার্স গুলো আমরা প্রত্যেকের ক্ষেত্রে প্রায় সেম দেখতে পাই। যেমন ব্রেনের ডেভেলপমেন্ট, স্পাইনাল কোর্ড তৈরি হওয়া, স্কেলেটাল তৈরি হওয়া, তাই না, এওরটিক আর্চ তৈরি হওয়া, এগুলো প্রায় সবার ক্ষেত্রে প্রায় সিমিলার লাইক স্ট্রাকচার। তারপর আবার দেখা গিয়েছিল যে পরবর্তীকালে যাদের স্পেশাল ফিচার্স গুলো আলাদা আলাদা ভাবে দেখা যায়, কিন্তু কমন ক্যারেক্টার গুলো প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হয়েছিল। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? তোমরা হচ্ছে কি মনে রাখবে, বেসিক প্রিন্সিপাল এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু ভন বেয়ার করেছিলেন। আর একটা এখানে বলা রয়েছে যেটা তোমরা এটা ইগনোর করলে হবে না। আর্নস্ট হেকেল, যেটা 1866 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন বায়োজেনেটিক ল, যেটা মেনলি হচ্ছে ডিফেন্ড করেছিল কাকে? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, তাই না? অর্থাৎ এই যে অন্টোজেনি ইজ দ্য লাইফ হিস্ট্রি অফ অ্যান অর্গানিজমস, হোয়াইল ফাইলোজেনি ইজ দ্য ইভলিউশনারি হিস্ট্রি অফ দ্য রেস্ট অফ দ্য অর্গানিজমস, তাই না? তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে ও ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, অর্থাৎ অন্টোজেনি রিপিটস দ্য ফাইলোজেনি। এটা কিন্তু আর্নস্ট হেকেলের দ্বারা প্রবর্তিত এক ধরনের সূত্র ছিল, তখন কিন্তু খুব পপুলার হয়েছিল আমাদের ইভলিউশনের ক্ষেত্রে। এবং পরবর্তীকালে দেখো, তোমরা মনে রাখবে কন্টিনিউটি অফ জার্মপ্লাজম, এটা ওয়াইসম্যান তো বলা হলো, সেই সঙ্গে মর্গানের দ্বারা যে তোমার হচ্ছে কি এস্টাবলিশমেন্ট হয়েছিল সেটা তোমরা জানো, ফাদার অফ মডার্ন জেনেটিক্স, তাই না? ফাদার মডার্ন জেনেটিক্স নিয়ে মর্গান কাজ করেছিলেন, বিশেষত তোমার ড্রসোফিলা তোমার হচ্ছে কি মাছির উপর কাজ করেছিলেন তিনি। আচ্ছা, হুইচ ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার এট দ্য টাইম অফ অরিজিন অফ লাইফ? কোনটা দেখো অপশন সি। অপশন সি? অক্সিজেন। তাহলে অবভিয়াসলি তোমরা জানো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ সেই সময় সবই এখানে মিথেন, অ্যামোনিয়া বা তোমার হচ্ছে কি হাইড্রোজেন ছিল, কিন্তু অক্সিজেনটা দেখো অ্যাবসেন্ট ছিল, তাই না? অক্সিজেন হচ্ছে কি, আমরা আর বেশি কিছু ডিসকাস করবো না, শুধুমাত্র আমরা এখানে মনে রাখবো যে তখন অক্সিজেনের অ্যাবসেন্স আমরা দেখেছিলাম। আচ্ছা, কারেক্ট অর্ডার ইজ, দেখো এখানে বিভিন্ন এরার কথা বলা রয়েছে, তোমরা জানো ইপোক, এরা, ইয়ন, এগুলো সমস্ত হচ্ছে কি আমরা পিরিয়ডিক, মানে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে জিওলজিক্যাল রিলেমস দেখি তার স্টেপ গুলো মনে রাখি আমরা। তো এখানে দেখো যদি এখানে সিকোয়েন্স যদি সাজাই, তাহলে আমরা কোনটাকে সঠিক বলে ডিনোট করবো? দেখো এখানে কারেক্ট অর্ডার চেয়েছে। অপশন এতে বলছে পেলিওজয়িক, আর্কিওজয়িক, সিনোজয়িক। অপশন বি বলছে আর্কিওজয়িক, পেলিওজয়িক, প্রোটেরোজয়িক। অপশন সি বলছে পেলিওজয়িক, তারপর হচ্ছে কি এখানে মেসোজয়িক হবে আর সিনোজয়িক। অপশন ডি বলছে মেসোজয়িক, আর্কিওজয়িক এবং প্রোটেরোজয়িক। তাহলে এখানে উত্তর অপশন হয়ে যাবে সি দেখো, হবে। হ্যাঁ অপশন সি অপশন হয়ে যাবে সি। সঠিক উত্তর। অপশন সি। হ্যাঁ অপশন সি। একদম সি ঠিক, সি একদম ঠিক অপশন। বলেছো। হ্যাঁ একদম ঠিক বলেছো। দেখো ফার্স্ট জিওলজিক্যাল টাইম স্কেল কার দ্বারা ডেভেলপ করা গেছিল তোমরা এটাও মনে রাখবেন। ইটালিয়ান একজন সায়েন্টিস্ট, 1760 খ্রিস্টাব্দের, নাম কি? না জিওভ্যানি তোমার হচ্ছে কি আহ আবানি। এবডুইনা, ঠিক আছে। তিনি হচ্ছে কি কি করেছিলেন না, জিওলজিক্যাল যে টাইম স্কেল আমাদের যে একদম অরিজিন অফ লাইফ থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত ওটা ভাগে ভাগ করেছিলেন তিনি। সেটাকে আমরা মেজরলি আমরা দেখেছিলাম যে তোমার হচ্ছে কি, যদি আমরা আর্থের হিস্ট্রি দেখি, ডিভাইডেড করা হয়েছিল নাম্বার অফ মেজর ডিভিশন, যেটাকে আমরা বলেছিলাম এরা বলাইছিলাম। এরা গুলোকে আবার দেখো সাব ডিভিশন করে পিরিয়ডে ভাগ করা হয়েছিল। দ্য মডার্ন পিরিয়ডস আর ফার্দার ডিভাইডেড ইনটু দ্য ইপোক। তাহলে এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। অনেক সময় দেখবে এই এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, যে প্রথমে আসবে এরা, তারপরে আসবে কে না তোমার হচ্ছে কি এরার পরে কি আসবে না তোমার হচ্ছে পিরিয়ড আসবে, পিরিয়ড। পিরিয়ডস আসবে, পিরিয়ডস পরে আসবে কে ইপোক, ঠিক আছে। হ্যাঁ, এবার দের আর ফোর এরা রয়েছে, চারটা এরা। তার মধ্যে দেখো আমরা যদি সিকোয়েন্স দেখি, প্রথমে আসবে প্রিকেম্বিয়ান, তারপর হচ্ছে তোমার এই যে পেলিওজয়িক, হ্যাঁ, এরা অফ দ্য এনসিয়েন্ট লাইফ, এটাকে আমরা বলি এরা অফ দ্য এনসিয়েন্ট লাইফ। তারপরে আসে দেখো মেসোজয়িক এরা, এরা অফ দ্য তোমার হচ্ছে কি
মিডভেরিয়ান লাইফ, তারপর সিনোজয়িক এরা অফ দ্য মডার্ন লাইফ। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথমে দেখলাম প্রিকেম্বিয়ান, তারপর হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি পেলিওজয়িক, তারপর মেসোজয়িক, তারপর সিনোজয়িক। তাহলে এখানে দেখো প্রিকেম্বিয়ামটা অ্যাবসেন্স রয়েছে, তাহলে পেলিওজয়িক, মেসোজয়িক এবং সিনোজয়িক। অপশন সি এই জন্য আমরা সঠিক করলাম। তোমরা মনে রাখবে প্রিকেম্বিয়াম, পেলিওজয়িক, তারপর হচ্ছে কি তোমার মেসোজয়িক, সিনোজয়িক। ঠিক আছে, এই চারটা যে সিকোয়েন্স রয়েছে এই সিকোয়েন্সটা মনে রাখবে, তোমরা দিলে অ্যান্সার কিন্তু দিতে পারবে। আর এটাও তোমরা মনে রাখবে এরা, পিরিয়ড, ইপক। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আচ্ছা, স্টাডি অফ ফসিল ইজ পেলিওন্টোলজি, তারপর হচ্ছে হারপেন্টোলজি, অপশন এ। তারপর হচ্ছে অপশন কি এ, তোমার অপশন সেউরোলজি নাকি অপশন এ, অর্গানিক ইভলিউশন? তোমরা বলছো যে অপশন এ। অপশন এ বলছো, অবভিয়াসলি অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না? তাহলে স্টাডি অফ ফসিলকে আমরা পেলিওন্টোলজি আমরা বলে থাকি। এখানে যদি আমরা দেখি যে paleontology is the study of extinct organisms including their structure, environment, evolution and their distribution as relevant by the fossil remains। আর যেটা হারপেন্টোলজি কথা বলা হয়েছে অপশন বি তে, এটা হচ্ছে স্টাডি অফ দ্য রেপটাইলস এন্ড এমফিবিয়ান্স। তারপর হচ্ছে তোমার সোরোলজি যেটা বলা হয়েছে, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য স্নেকস। আর অর্গানিক ইভলিউশন তোমরা জানো যে ইট ইজ দ্য ডিলস উইথ দ্য স্টাডি অফ অর্গানিক লাইফ, অরিজিন অফ লাইফ অ্যান্ড অরিজিন অফ নিউ স্পিসিস, এটাকে বলা হয় অর্গানিক ইভলিউশন। এটা তাহলে অপশন বাকি যেগুলো বলেছে তাদের মানেগুলো একটু দেখে রাখবে, কাজে লাগতে পারে। চলো এবার দেখো, বলছে দ্য ফার্স্ট অর্গানিজমস ওয়্যার কেমোটোট্রপস, কেমো হেটারোট্রপস, অটোট্রপস নাকি ইউক্যারিওটস? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে যে ফার্স্ট অর্গানিজমস কোনটা ছিল। কেমোটোট্রপস যারা তারা ছিল নাকি কেমোহেটারোট্রপস নাকি অটোট্রপস নাকি ইউক্যারিওটস? এ। অপশন বি। কিম তাহলে অপশন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যারা কেমো হেটারোট্রপস। দিস অর্গানিজমস ইজ দ্য ফার্স্ট অ্যাপিয়ার ইন আওয়ার ওয়ার্ল্ড, তাই না? আর্থ অফ লাইফ বলতে পারো যে কেমো হেটারোট্রপস যারা তারাই প্রথমে এসেছিল। দেখো, দ্য ফার্স্ট লিভিং উইংস ওয়ার তোমার প্রোক্যারিওটিক। ঠিক আছে, এখানে কে হবে, এগুলো সব কে হবে, প্রোক্যারিওটিক লাইক ব্যাকটেরিয়া। There were a single cell nucleic acid core consist of a naked DNA. These living organisms were present in the evolution environment in the দেখো sea having abundant organic molecules. Nutritionally they were the chemoheterotrophs, বুঝতে পারলে? তারা হচ্ছে কি তোমার chemoheterotrophs ছিল, অর্থাৎ they absorbs the organic material from outside both of the তোমার both for body building and liberation of energy. Respiration was anaerobic since free oxygen was absent in the environment। বুঝতে পারলে? তাহলে যেহেতু ফ্রি অক্সিজেন ছিল না, তারা এই জন্য তারা কি করছিল, কেমোহেটাটোপস হিসেবে প্রথমেই তারা এসেছিল পৃথিবীতে। ঠিক আছে, তাহলে কেমোহেটাটোপস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ইভলিউশনারি স্যার একটা কনভার্জেন্স, এক্সাম্পল কি হবে কেমোহেটারোটক্স কেমোহেটাটোপস এর? এই যে বলা হলো তো, লাইক ব্যাকটেরিয়া, যারা ব্যাকটেরিয়া তারা, মানে যে সমস্ত ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে আমরা তো ভাগ করি অ্যাকচুয়ালি, তার মধ্যে আবার কেমোহেটারোট্রপস রয়েছে, অটোট্রপস রয়েছে। তো যে সমস্ত ব্যাকটেরিয়া কেমোহেটারোট্রপস তারাই হচ্ছে প্রথম ইভলভ হয়েছিল আমাদের, মানে প্রথমে এসেছিল পৃথিবীতে ফার্স্ট অর্গানিজম হিসাবে, কেমোহেটারোট্রপস ব্যাকটেরিয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার বলছে ইভলিউশনারি কনভার্জেন্স ইচ ডেভেলপড অফ। ঠিক আছে, ইভলিউশনারি কনভার্জেন্স ইচ ডেভেলপড অফ, বুঝতে পেরেছো তো? ইভলিউশনারি কনভার্জেন্স বলে, যেখানে ডাইভার্জেন্স বলে কনভার্জেন্স, এখানে বলছে কমন সেট অফ ক্যারেক্টার্স ইন গ্রুপ অফ ডিফারেন্ট অ্যানসেস্ট্রি, dissimilar character in closely related groups, common set of character in closely related groups, random mating। ভালো করে দেখো, উত্তর দিতে পারবে। দেখো ইভলিউশনারি কনভার্জেন্ট বলেছে, অপশন কনভার্জেন্স বলেছে, নো ডাইভার্জেন্স। তাহলে কনভার্জেন্স অপশন মানে বি। হুম তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে বিভিন্ন জায়গা থেকে এসে একটা জায়গায় মিশছে, এক জায়গা থেকে মিশছে, তাহলে তাদের হচ্ছে কি সেম কি ফাংশনে কি হবে, সেম ফাংশন বাট ডিফারেন্ট স্ট্রাকচার হবে, বাট ডিফারেন্ট হচ্ছে কি তোমার স্ট্রাকচার হবে। একটু খেয়াল করো না, স্ট্রাকচার আলাদা হবে। তাহলে এখানে বলছে কমন সেট অফ ক্যারেক্টার ইন গ্রুপ অফ ডিফারেন্ট অ্যানসেস্ট্রি, তাদেরকে তো আমরা কনভার্জেন্স বলি, যারা বিভিন্ন জায়গা থেকে আসে, এ বি সি ডি, তারা বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গা থেকে মিলছে, তাদের কাজ একই হচ্ছে কিন্তু তাদের গঠন আলাদা, এদেরকে তো আমরা কনভার্জেন্স বলছি। তাহলে কি হবে, কমন সেট অফ ক্যারেক্টার ইন এ গ্রুপ অফ ডিফারেন্ট অ্যানসেস্ট্রি।
অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ওয়াইসম্যান কাট অফ টেলস ইন অফ মাইস generation after generation, but tails neither disappeared nor shorted, so that Darwin was correct. Tail is an ancestral character. Option C বলছে mutation theory is wrong. Lemur was wrong in inheritance of backward characters. ঠিক আছে, তাহলে ওয়াইসম্যান যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা অপশন ডি। চারটা কার মধ্যে হচ্ছে কি সেটাকে তোমার হচ্ছে যুক্তিযুক্ত হবে চারটা অপশনের মধ্যে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ লেমার্ক যে বলেছিলেন যে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, তাহলে দেখো বারবার যদি আমরা তার লেজটা কেটে দিই তাহলে তো লেজ কাটা অবধি হওয়ার কথা ছিল, কিন্তু এই জিনিসটা আসেনি, এটা হচ্ছে তোমার অপশন ডি হয়ে যাবে। এক্সপ্লেনেশনটা একটু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কে দিয়েছিলেন দেখো তোমার, বা কার কি ছিল, ডিল কি ডিল ছিল দেখো। রোল অফ এনভায়রনমেন্ট ইন ইভলিউশন, natural selection acting on favorable variations, change in gene complex resulting in heritable variation. অপশন ডি বলছে নান অফ দ্য অ্যাবাভ। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অপশন কি ডি বলছে? হবে। অপশন বি। অপশন বি। অপশন বি। অপশন বি। দেখো চার্লস ডারউইন গেভ দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। হ্যাঁ, দ্য থিওরি ইজ বেসড অন দ্য 5 ইম্পর্টেন্ট অবজারভেশনস। কি কি ছিল? অল স্পিসিস হ্যাভ গ্রেট প্রোডাক্টিভ পোটেন্সিয়াল, মোস্ট পপুলেশনস আর স্টেবল ইন সাইজ। অপশন থ্রি ছিল দেখো ন্যাচারাল রিসোর্স আর লিমিটেড। অপশন ফোর বলছে ইন্ডিভিজুয়ালস অফ পপুলেশন হ্যাভ ভেরিয়েশনস। অপশন ফাইভ বলছে মোস্ট অফ দ্য ভেরিয়েশন আর হেরিটেবল, স্পিসিস উইথ ভেরিয়েশন আর সিলেক্টেড বাই নেচার। তাই না? তাহলে এই যে ন্যাচারাল সিলেকশন এই থিওরি, ঠিক আছে, ডারউইন যেটা দিয়েছিলেন সেটা 5টি ইম্পর্টেন্ট অবজারভেশনের উপর ডিপেন্ড করা ছিল। প্রথম যে অবজারভেশন ছিল যেটা অল স্পিসিস কি দেখো হ্যাভ গ্রেট রিপ্রোডাক্টিভ পটেনশিয়াল, ঠিক আছে, তাহলে রিপ্রোডাক্টিভ পটেনশিয়ালটা খুব বেশি ছিল। সেই সঙ্গে দেখো মোস্ট পপুলেশন আর স্টেবল ইন সাইজ, তার সঙ্গে ন্যাচারাল রিসোর্স আর লিমিটেড, প্রকৃতিতে যে সমস্ত উপাদান ছিল তারা লিমিটেড ছিল। ইন্ডিভিজুয়ালস অফ দ্য পপুলেশন হ্যাভ ভেরিয়েশনস, প্রত্যেকের মধ্যে ভেরিয়েশন হয়েছিল, কিন্তু তার মধ্যে মোস্ট ভেরিয়েশন আর হেরিটেবল, এবং স্পিসিস উইথ ভেরিয়েশন আর সিলেক্টেড বাই নেচার। তাহলে তাই এই যে ভেরিয়েশন গুলো তোমার তৈরি করেছিল তার মধ্যে নেচারই তাদেরকে সিলেক্টেড করেছে যে কোন ভেরিয়েশন তাই থাকবে বা কোন ভেরিয়েশনটা থাকবে না, কোন স্পিসিসটা থাকবে। তাই না? তাহলে এটাকে বলা আছে ন্যাচারাল সিলেকশন। তাহলে এবার আমরা দেখব যে রোল অফ এনভায়রনমেন্ট ইন এভলিউশন, নাকি দেখো এখানে তোমরা করবে অ্যান্সারটা যে ন্যাচারাল সিলেকশন অ্যাক্টিং অন দ্য ফেভারেবল ভেরিয়েশনস, নাকি আমরা এখানে করব চেঞ্জেস ইন জিন কমপ্লেক্স রেজাল্টিং ইন হেরিটেবল ভেরিয়েশনস, নাকি এখানে নান অফ দ্য অ্যাবাভ আমরা বলবো। আমরা এখানে অপশন বি এরটাই করবো, ঠিক আছে, অপশন বি এরটাই করবো। কোনোভাবেই তোমরা অপশন তোমার হচ্ছে কি কি বলছে যেন সি এর সঙ্গে দেওয়ার দরকার নেই, অপশন বিটাই করো, ঠিক আছে। অপশন বিটাই এখানে আমরা জাস্টিফাই ভাবে দেখতে পাচ্ছি যে এটাই হওয়া উচিত, ঠিক আছে। তো এই জন্য আমরা অপশন বি এর সঙ্গে যাব, ন্যাচারাল সিলেকশন অ্যাক্টিং অন ফেভারেবল ভেরিয়েশনস। কারণ তোমার হচ্ছে কি যারা প্রকৃতি দ্বারা জয়ী হবে তারাই হচ্ছে কি তোমার বা বেঁচে থাকবে, বাকিরা সবাই হচ্ছে কি এক্সটেন্ড হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে জেনেটিক ড্রিফট ইজ চেঞ্জ অফ ড্যাশ, যে জিন ফ্রিকোয়েন্সি ইন সেম জেনারেশন, appearance of recessive genes, say gene frequency from one generation to next, none of the above. জেনেটিক ড্রিফট তোমরা জানো, পড়েছো নিশ্চয়, তাই না? তো সেক্ষেত্রে এটা কি অপশন সি। অপশন সি। কি হওয়া উচিত? হুম, তো দেখো বলছে দ্য র্যান্ডম চেঞ্জেস ইন জিন ফ্রিকোয়েন্সি ইন এ পপুলেশন occurring by change along rather than হচ্ছে কি by the natural selection are called the genetic drift, তাই না? although genetic drift occurs in all populations, its effects are most marked in very small isolated populations, তাই না? জেনেটিক স্পিসিসটা আমরা স্মল আইসোলেটেড পপুলেশনের ক্ষেত্রে দেখতে পাই, তাই না? তার মধ্যে আমরা দেখতে পাই দেখো দ্য র্যান্ডম চেঞ্জ ইন জিন ফ্রিকোয়েন্সি ইন এ পপুলেশন occurring in a chance along rather than by the natural selection, তাই না? তো সেটাকে আমরা কি বলি না জেনেটিক ডিউট বলি। এবং বলছে যে সমস্ত পপুলেশনের ক্ষেত্রে ঘটতে পারে, তার মধ্যে মোস্ট রিমার্কেবল ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ভেরি স্মল আইসোলেটেড পপুলেশনের ক্ষেত্রে দেখতে পাই। তো এখানে জেনেটিক ডিপ তাহলে বলছে জিন ফ্রিকোয়েন্সি ইন দ্য সেম জেনারেশন
অ্যাপিয়ারেন্স অফ দ্য রিসেসিভ জিনস, আর এখানে বলছে দেখো জিন ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়ান জেনারেশন টু নেক্সট, নান অফ দি এবাভ বলছে। তাহলে আমরা জেনেটিক ড্রিফট যে জিনিসটা দেখেছি সেটা যদি আমরা, তোমরা জানো বটলনেক এফেক্ট আর হচ্ছে ফাউন্ডার এফেক্ট, এই দুটো জিনিস দিয়ে তোমরা দেখেছো। সেখানে ফাউন্ডার এফেক্ট তোমরা জানো যে সীমিত কয়েকটি স্পিসিসই পরবর্তীকালের যে সমস্ত জিনের যে ফ্রিকোয়েন্সি তারাই নির্ধারণ করছে, তাই না? যেটা হচ্ছে কি তোমার ফাউন্ডার এফেক্ট আমরা বলছি, বটলনেক এফেক্টের ক্ষেত্রে সেই একই কনসেপ্ট, প্রায় কাছাকাছি একই। তো সেক্ষেত্রে আমরা, তোমরা এই যে তিনটে অপশনের সঙ্গে না গিয়ে আমরা অপশন ডি এর সঙ্গে যাব, এখানে কোনো বৈশিষ্ট্যই বলা নেই জেনেটিক ড্রিফট সম্বন্ধে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস ইনভলভড ইন ইররিলেভেন্ট ইন দ্য ইভলিউশন অফ মেন, অর্থাৎ নিচে যে চারটা অপশন রয়েছে, ঠিক আছে, তার মধ্যে কোনটি, দেখো হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস ইনভলভড ইচ ইররিলেভেন্ট ইন দ্য ইভলিউশন অফ মেন। ঠিক আছে, তো বলছে দেখো পারফেকশন of hand for tool making. Option B was a change of diet from hand hard nuts and hard roots to soft food. আচ্ছা, অপশন সি বলছে লস অফ টেল। অপশন ডি বলছে ইনক্রিজ ইন দ্য এবিলিটি টু কমিউনিকেট উইথ আদার অ্যান্ড ডেভেলপ কমিউনিটি বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোন অপশন ডিকে আমরা, ঠিক আছে, হিউম্যান যে ইভলিউশন আমরা দেখতে পাই, ঠিক আছে, তাহলে ইনভলভ ইন দ্য ইরেলিভেন্ট। ইরেলিভেন্ট মানে হচ্ছে কোনটা যুক্তিযুক্ত নয়। তাহলে কোনটা, দেখো পারফেকশন অফ হ্যান্ড ফর দ্য টুল মেকিং, চেঞ্জ অফ দ্য ডায়েট ফ্রম হার্ড নট থেকে হার্ড রুটস টু সফট ফুড, নাকি লস অফ টেল, নাকি ইনক্রিজ ইন দ্য এবিলিটি অফ টু কমিউনিকেট উইথ আদার অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য কমিউনিটি বিহেভিয়ার। দেখো অপশন হয়ে A যাবে এখানে। option. হুম Option অপশন A. বি। দেখো দেখো আমাদের হাতটাকে পারফেকশন করতে হয়েছিল বিভিন্ন টুলস বানানোর জন্য, একদম ঠিক। কিন্তু অপশন বি এরটা আমরা বলবো না, কারণ এটা ইররিলেভেন্ট। এই যে ডায়েটের ব্যাপারটা দেখো, আমরা এমন নয় যে হার্ড নাট বাদ দিয়ে সব কিছু খাওয়ার জন্য, সেরকম কিছু হয়নি। ঠিক আছে, কারণ আমরা এখনো কিছু অনেক সব মানে হার্ড খাবার আমরা খাই। মানে তোমার এমন নয় যে সব সমস্ত খাবারটাকে আমরা সফট ভাবে খাই। বাকি যে জিনিসগুলো কথা এখানে বলা রয়েছে সবগুলো কিন্তু রেলিভেন্ট, কিন্তু এটা হচ্ছে কি রেলিভেন্ট। অপশন বি করে এসো তোমরা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, which of the following evidences does not favor the Lamarckism, Lamarckian concept of the inheritance of the acquired characters? ঠিক আছে, তাহলে চারটা অপশন কি রয়েছে, ল্যাক অফ পিগমেন্ট ইন কেভ ডিউলিং অ্যানিমেলস। অপশন বি বলছে মেলানাইজেশন ইন দ্য ইন প্রিপেয়ার্ড মোথ। ঠিক আছে, তারপর বলছে অ্যাবসেন্স অফ দ্য লিম্ব ইন স্ন্যাক্স। অপশন ডি বলছে প্রেজেন্স অফ ওয়েব টচ ইন অ্যাকোয়াটিক বার্ডস। তো এখানে কি বলছে দেখো, এভিডেন্স ডাজ নট ফেভার দ্য লেমার্কিয়ান কনসেপ্ট অফ দ্য ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। ঠিক আছে, চারটা অপশনের মধ্যে কোন অপশনটা লেমার্কের যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ থিওরিটাকে ফেভার করছে না, ডাজ নট ফেভার, কোনটা বলো? Option B. দেখো অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ কোনটা হচ্ছে ফেভার করছে না, দেখো তোমরা বলছো অপশন বি। অপশন বি। দেখো তাহলে Option A. এখানে আমরা অপশন বি এর সঙ্গে যাব, কেন বলো দেখি। আরে এই যে মেলানিনের যে উপস্থিতি তোমরা জানো এটা মুখের তো ক্ষেত্রে, মিমিক্রি এটা মিমিক্রি না না, নাকি? এটা হচ্ছে মেলানাইজেশন হচ্ছে এমন হতে পারে যে এনভায়রনমেন্টের কার্বনের পরিমাণ বেড়ে গেলেও হতে পারে, তাই না? কার্বনের পরিমাণটা হচ্ছে মেলানিনের পরিমাণটা বেড়ে গেলেও হতে পারে। তো তার জন্য এমন নয় যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা আমরা কোনো সময় বলতে পারবো না। বাকিগুলো যেগুলো রয়েছে সেটা কিন্তু লেমার্কের থিওরি এখানে কাজ করলেও করতে পারে, কিন্তু এই যে মেলানাইজেশন বা মেলানিনের ফরমেশন, এটা আমরা কোনোভাবেই এখানে ডিল করতে পারবো না। ঠিক আছে, চলো, দ্য আর্লিয়েস্ট ফসিল ফর্ম ইন দ্য phylogeny of horse is dash. মেসোহিপাস নাকি ইকুইটিস নাকি ইওহিপাস নাকি মেরিচিপাস? আর্লিয়েস্ট ফসিল ফর্ম ইন দ্য phylogeny of horse, ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি? ইওহিপাস অপশন সি হয়ে যাবে ইওহিপাস সব, ইওহিপাস। ইওহিপাস হচ্ছে আদি, প্রথমে এসেছিল এরা, ইওহিপাস।
ইওহিপাস, মিরিচিপাস, ফ্লাইহিপাস, ইকুয়াস, তাই না? দেখো তাহলে তোমরা আছে অপশন সি করে আসবে, ইওহিপাস। হুইচ অফ দ্য ফলোইং ইজ পেয়ার অফ দ্য হোমোলজি অর্গানস? ঠিক আছে, প্যাক্টোরিয়াল ফিন অফ রুই অ্যান্ড ফোর লিম্ব অফ হর্স। আচ্ছা, অপশন বি বলছে উইংস অফ গ্রাসহপার অ্যান্ড উইংস অফ ক্র। তারপর অপশন সি বলছে লাংস অফ রেবিট অ্যান্ড গিলস অফ রুই। আচ্ছা, উইংস অফ ব্যাট অ্যান্ড দ্য উইংস অফ বাটারফ্লাই। কোনটা বলছে দেখো, ইজ এ পেয়ার অফ হোমোলোগাস অর্গানস। হোমোলোগাস অর্গান মানে তোমরা নিশ্চয়ই জানো, বাংলায় কি বলে গো হোমোলোগাসকে? সমসংস্থ। সমসংস্থ। সমস্তঙ্গ। সমসংস্থ মানে কি হবে? গঠনে কি কাজ আলাদা, গঠনে কি কাজ আলাদা, তাহলে কোনটা হবে বলো? অপশন এ। তাহলে তাহলে অপশন এ হয়ে যায় সঠিক উত্তর, তাই না? তাহলে দেখো এখানে এই যে প্যাক্টোরিয়াল ফিন লিম্ব আর হচ্ছে কি তোমার ফোর লিম্ব অফ দা হর্স, এদের দেখো গঠন একই কিন্তু কাজ কিন্তু আলাদা, তাই না? একজন হচ্ছে কি তোমার জলে সাঁতার কাটতে সাহায্য করছে, একজন হচ্ছে দৌড়াতে সাহায্য করছে। বাকিগুলো দেখো তোমার গঠন তোমার একই, যেমন কাজ আলাদা এমন হতে পারে না, কিন্তু এখানে গঠন একই কিন্তু কাজ আলাদা, তাই না? তো এখানে আমরা অপশন এর সঙ্গে যাব। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রসেস অফ মেটিং of individuals which are more closely related than the average of the population to which they belongs is called. ভালো করে দেখো, the process of mating of individuals which are more closely related than the average of the populations to which they belong each dash is called. এটা হচ্ছে ইনব্রিডিং। ইনব্রিডিং। সেলফ ব্রিডিং নাকি ইনব্রিডিং নাকি হাইব্রিডাইজেশন? ক্লোজ ইনব্রিডিং। রিলেটেড বলেছে, ক্লোজ রিলেটেড বলেছে, দেন দ্য এভারেজ অফ দ্য পপুলেশন। তাহলে এখানে আমরা অপশন সি এর সঙ্গে যাব। ইনব্রিডিং। ইনব্রিডিং এর ক্ষেত্রে তোমরা জানো, যখন আমরা ক্লোজ রিলেটেড কোনো স্পিসিসের সঙ্গে ক্রস করাই তখন তাকে বলা হয় ইনব্রিডিং, তাই না? ইনব্রিডিং বলে যাবে। চলো দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আইসোটাইপস ইজ মোস্ট ডেঞ্জারাস অফ হোমোসেপিয়েন্স? ফসফরাস 32, স্টোনিয়াম 90, তারপর হচ্ছে তোমার কেসিয়াম 137, আয়োডিন 131। কোনটা সবচেয়ে ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস বি, হোমোসেপিয়েন্সের জন্য? স্ট্রন্টিয়াম 90। হ্যাঁ, অপশন বি। স্ট্রোন্টিয়াম হচ্ছে অপশন, স্ট্রোন্টিয়াম 90 ছিল সবচেয়ে ডেঞ্জারাস। আচ্ছা, দ্য চেঞ্জ অফ দ্য লাইটার কালার ভেরাইটি অফ দ্য তোমার হচ্ছে কি পিপেট মন্ট, যেটাকে আমরা বিস্টন বিটুলেরিয়া বলি, ঠিক আছে, এর সাইন্টিফিক নেম, to its darker variety Biston carbonia is due to mutation, regression মিউটেশন। নাকি তোমার মিউটেশন, এর মিউটেশন। মিউটেশন। জেনেটিক আইসোলেশন নাকি টেম্পোরাল আইসোলেশন? এটা আমরা পড়েছিলাম কি ইন্ডাস্ট্রিয়াল মিউটেশন। ম্যানারিজমস। ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজমস মানে হচ্ছে কি তোমার ওয়ান টাইপ অফ মিউটেশনস, তাই না? এই জন্য বলছি দেখো, ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজমস ইজ এন এক্সাম্পল অফ ন্যাচারাল সিলেকশন। দ্য মোথস লিভিং ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপ ইন দ্য মেলানিন পিগমেন্ট, তাই না? অপশন এর সঙ্গে আমরা যাব। আর যদি এখানে থাকতো ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজমস, অবভিয়াসলি তোমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজমসটাকেই অ্যান্সার হিসাবে ক্লিক করতে। চলো দেখো, দ্য হোমোলোগাস অর্গান আর দোজ দ্যাট শো সিমিলারিটি ইন অ্যাপিয়ারেন্স, ফাংশন, অরিজিন নাকি সাইজ? হোমোলোগাস বলেছে, তাহলে কি হবে? গঠনে কি মানে কি হবে? মানে হচ্ছে কি তোমার অরিজিনটা সেম অপশন হবে, সি। অরিজিন সেম কিন্তু হচ্ছে কি তোমার কাজ আলাদা। ফান্ডামেন্টাল স্ট্রাকচার সিমিলারিটি হবে, মানে অরিজিন সেম বাট ফাংশনালি দে আর ডিসিমিলার। আচ্ছা, হুইচ পিরিয়ড ইজ ডাবলড এজ, হ্যাঁ, ডাবড এজ দ্য এজ অফ দ্য প্রোক্যারিওটিক মাইক্রোবস? কোন এজকে আমরা প্রোক্যারিওটিক মাইক্রোবসের এজ বলি? প্রিকেম্বিয়াম আর কি? নাকি আর্কিয়ান, প্রোটিওজোয়িক নাকি ফেনোজোয়িক? তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন এ। হ্যাঁ, প্রিকেম্বিয়াম পিরিয়ডস এক্সটেন্স ফ্রম, দেখো 2300 থেকে 3800 মিলিয়ন ইয়ার এগো, হুইচ কনসিডার্ড দ্য পিরিয়ড অফ দ্য আর্লি লাইফ। ডিউরিং দিস পিরিয়ড প্রোক্যারিওটস মনেরা এবং ইউক্যারিওটস প্রোটিস্টা অরিজিনেটেড। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, দ্য প্রেজেন্স অফ গিল সিলস ইন দ্য embryos of all vertebrates support the theory of death.
মেটামরফোসিস, বায়োজেনেসিস, অর্গানিক ইভলিউশন নাকি রিক্যাপিচুলাম সরি রিক্যাপিচুলেশন। গিল সিল্ড যেসব অর্গানিজমসে দেখা যায় ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো, তাহলে তখন আমরা এই প্রসেসটা যে দেখতে পাই, বায়োজেনেসিস। তাহলে কোন থিওরিটাকে এস্টাবলিশ করেছে? না, এটা হচ্ছে রিক্যাপিচুলেশন, তাই না? রিক্যাপিচুলেশন। হুম, অর্থাৎ দেখো সাপোর্ট দ্য থিওরি মানে যে রিপিটিং দ্য আর্লি স্টেজ অফ এমব্রায়োনিক ইন দ্য আর্লিয়ার মানে আর্লিয়ার ইভলভড এনিমেলস, তাই না? এটাকে আমরা রিক্যাপিচুলেশন থিওরি বলি। এটা কে দিয়েছিলেন এই থিওরিটা জানো? এই থিওরিটা কে করেছিলেন? না। এটা কে করেছিলেন? আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। টু বায়োজেনেসিস স্যার। হ্যাঁ, বায়োজেনেসিস কে করেছিলেন বলো? স্যার বায়োজেনেটিক্স তো আর্নেস্ট থেকে। আর্নেস্ট হেকেল আর্নেস্ট করেছিলেন। হেকেল। আর্নেস্ট হেকেল হয়ে যাবে। আচ্ছা, তোমার হচ্ছে কি জুট অন্টোজেনিক রিপিড জিওগ্রাফি। ফাইলোজেনিক। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনিস তো আমরা একটু আগেই ডিসকাস করলাম, তাই না? আনস্টেকেল, ওটাই কি রিক্যাপিচুলেশন? ওটাই হচ্ছে কি তোমার, হ্যাঁ, রিক্যাপিটুলেশন থিওরি। বায়োজেনেটিক। চলো দেখো, টু জিওগ্রাফিক্যাল রিজিয়ন separated by the high mountain range are days Arctic and তোমার পেলিয়ার আর্কটিক। অপশন বি বলছে নিওট্রপিক্যাল এন্ড ইথিওপিয়ান। অপশন সি বলছে দেখো ওরিয়েন্টাল এন্ড অস্ট্রেলিয়ান, নাকি পেলিয়ার্টিক, নাকি পেলিয়ার্টিক এন্ড হচ্ছে কি তোমার ওরিয়েন্টাল। দুটো দেখো জিওগ্রাফিক্যাল রিজিয়ন সেপারেট রয়েছে হাই মাউন্টেন্স রেঞ্জেস এর মাধ্যমে। কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তোমার পেলার্কটিক এন্ড হচ্ছে তোমার ওরিয়েন্টাল। দেখো এখানে বলেছে দা, দেখো স্ক্যাটার ইন 1857 রেকগনাইজ 6 জিওগ্রাফিক্যাল রিজিয়ন ইন দ্য বেসিস অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস, হ্যাঁ, চিভলি মেমেলস। তাদেরকে এই 6টা ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে কি এই যে পেলিয়ার্টিক এবং ওরিয়েন্টাল, এদেরকে সেপারেট করা হয়েছে হাই মাউন্টেন রেঞ্জের জন্য দুটো ক্যাটাগরিতে, মানে যেখানে যেখানে মেমেলস রয়েছে, হ্যাঁ, তাদের উপর ডিপেন্ড করে হচ্ছে কি 6টা রিজনে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার দেখ বলছে দ্য এনিমেলস অফ কোল্ড কান্ট্রিজ হ্যাভ রিলেটিভলি শর্টার এন্ড পুয়ারলি ডেভেলপড eyes and hair and other phenotypic characters. This is known by the which law? ঠিক আছে, অ্যালেনস ল। কপস ল, ডলস ল, নাকি এলেন্স ল, নাকি বার্জারম্যান ল? মানে বলছে অ্যালেনস যে ল। এনিমেলস অফ কোল্ড কান্ট্রি মানে ঠান্ডা কান্ট্রি গুলোতে যে সমস্ত এনিমেল গুলো পাওয়া যায় তাদের হচ্ছে কি বলছে শর্টার এন্ড পুয়ারলি ডেভেলপড কি না কান, চোখ, লোম এবং আদার ফিনোটাইপিক ক্যারেক্টার। এই সূত্রটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী এলেন দিয়েছিলেন, তার নাম অনুসারে এটাকে এলেন ল বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস ফর মেন in the course of evolution is probably unless বা useless. Which is the following changes for the men in the course of the evolution is probably useless. Option A বলছে দেখো development of being erect, development of cranial capacity. Option C বলছে loss of tail. Option D বলছে development of তোমার opposable thumbs. এই অপশন। এটা উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, হ্যাঁ, লস অফ অপশন সি। loss of tail is probably the useless change for the men to in the course of the evolution. The evolution of cranial capacity এবং হচ্ছে size of skull also increased in order to the accommodate the large and complex brain. কিন্তু এই যে loss of tailটা আছে কি এটা evolution probably useless ছিল। আচ্ছা, which of the following is the direct ancestor of Homo sapiens? ঠিক আছে, হোমোসেপিয়েন্স এর ডাইরেক্ট অ্যানসেস্টর হিসাবে আমরা কাকে বলবো? অস্ট্রালোপিথেকাস, নাকি হোমোসেপিয়েন্স নিয়ান্ডারথালস, হোমো ইরেক্টাস, হোমোসেপিয়েন্স ফসিলিস? কাকে আমরা হোমোসেপিয়েন্স এর ডাইরেক্ট অ্যানসেস্টর হিসাবে আমরা বলবো? উত্তর হয়ে যাবে হোমোসেপিয়েন্স ফসিলিস। ঠিক আছে, হোমোসেপিয়েন্স ফসিলিস সে কিন্তু তারপরেই কিন্তু হোমোসেপিয়েন্স তৈরি হয়েছিল, তাহলে আমরা হোমোসেপিয়েন্স ফসিলিস কে বলবো হোমোসেপিয়েন্স এর ডাইরেক্ট হচ্ছে অ্যানসেস্টর।
চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট গ্রুপ অফ ভেস্টিজিয়াল অর্গান ইন হিউম্যান? এটা তোমরা পারবে বলতে। মানুষের ক্ষেত্রে বি ভেস্টিজিয়াল অর্গান মানে বি নিষ্ক্রিয় অপশন অঙ্গগুলোর লিস্ট চেয়েছে, কোনটা হবে বল? বি। অপশন বি ডি। তাহলে এখানে অপশন বি তোমরা বলছো, অ্যাপেন্ডিক্স, কোকিস, ইয়ার মাসেলস, এলবো জয়েন্ট। না, এখানে ডি বলছে দেখো, উইজডম টিথ, বডি হেয়ার্স, নিক্লিনেক্টিভ মেমব্রেন, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অপশন ডি হয়ে যাবে কারেক্ট গ্রুপস অফ ভেস্টিজিয়াল অর্গান, তাই না? তাহলে উইজডম টিথ থেকে শুরু করেছি, বডি হেয়ার্স, নিক্লিনেক্টিভ মেমব্রেন এবং হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এইগুলোই হচ্ছে কি তোমার ভেস্টিজিয়াল অর্গান হিসাবে আমাদের মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এখানে আরো কিছু বলা হয়েছে দেখো, নিক্লিনেক্টিভ মেমব্রেন, মাসিল অফ পিনা, কানাডোনি পেশি, যেটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তারপর হচ্ছে কি কোডাল ভার্টিব্রি, তারপর হচ্ছে কি তোমার থার্ড মোলাস, যেটা উইজডম টিথ বলি আমরা, হেয়ার অফ বডি, নিপিলস অফ মেল, তাই না? মেল মানে হিউম্যানের ক্ষেত্রে যারা মেল, তাদের ক্ষেত্রে নিপিলস তোমার হচ্ছে কি কি হয় না, তোমার হচ্ছে কি হয় না, তোমার ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য লিভিং ফসিলস? নিটাম্বো नितम उनागी को है নিটাম্বো হুম, ऑप्शन डी লিভিং ফসিল আমরা বলবো কাকে? গিঙ্গো বাইলোবাকে লিভিং ফসিল। गिंको কেন বলো দেখি? উইদাউট এনি চেঞ্জেস, আগেও যেমন ছিল বর্তমান যেমন রয়েছে। তাই না? আগে ট্রায়াসিক পিরিয়ডে ছিল, তারপর মেসোজোইক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এই জন্য দিস ইজ কল্ড দ্য তোমার হচ্ছে লিভিং ফসিল। আচ্ছা, আজকে আমরা 50 কোশ্চেন করবো, ঠিক আছে? টোটাল 100 কোশ্চেনের মধ্যে আজকে আমরা 50 করবো, পরের 50 আমরা নেক্সট জুলজি ক্লাসে করবো, ঠিক আছে? নাহলে একদিনে তোমাদের চাপ হয়ে যাবে। তোমরা আছে কি আজকে 50 কোশ্চেন করবে, ঠিক আছে? পরে 50 আমরা পরের দিন করবো। আচ্ছা, এবার বলছে দ্য কারেক্ট সিকুয়েন্স ফর দ্য ম্যানুফ্যাকচার অফ মলিকুলস, তোমার হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস অন দ্য প্রিমিটিভ আর্থ ইজ। বলো, দ্য কারেক্ট সিকুয়েন্স দ্য ম্যানুফ্যাকচার অফ মলিকুলস বা অর্গানিক কম্পাউন্ডস অন দ্য প্রিমিটিভ আর্থ ইজ। অপশন ডি ऑप्शन डी অপশন ডি ডি অপশন। উত্তর হয়ে যাবে অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি যারা বলছো। তাহলে এখানে আমরা বলবো অ্যামোনিয়া, ওয়াটার, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিমেলস বাই প্রিমিটিভ মেন ওয়াজ ক্যাট, কাউ, ডগ, হর্স। हॉर्स হর্স হর্স উত্তর হয়ে যাবে কি ডগ। হর্স উত্তর হবে ओ ডগ। প্রথম হচ্ছে গৃহপালিত যে পশু ছিল সেটা হচ্ছে কি ডগ। প্রথমে দেখবে তোমার কুকুরকে তারা পোষ মানিয়ে কি করতো, ওই डोमेस्टिक শিকার শিকার করার সময় নিয়ে যেত, শিকার করার সময় তাদেরকে নিয়ে যেত। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই যে কেরি ডোমেস্টিকেটেড ডগস হোয়াইল দা গোয়িং টু দা হান্টিং, যখন তারা শিকার করতে যেত, তাই না, তখন তারা কিন্তু নিয়ে যেত, মানে কারা, এই যে কারা শুরু করেছে, যারা ক্রো ম্যাগনন মানুষ, তারাই হচ্ছে কি প্রথম কুকুরকে পোষ মানিয়ে তাদেরকে নিয়ে যেত যখন শিকার করতে যেত তারা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং ইভলিউশন অফ ম্যানকাইন্ড? হোমো ইরেক্টাস ইজ preceded by the Homo habilis. Neanderthal men and Cro-Magnon men were living at the same time. Australopithecus was living in the Australia. Option D was none of these. কোন স্টেটমেন্টটা কারেক্ট রিগার্ডিং দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড? উত্তরে যাবে কি অপশন এ, হোমো ইরেক্টাস। অপশন এ হ্যাঁ, প্রেসিড বাই দা হচ্ছে হোমো এই হ্যাবিলিস, অপশন এটাই ঠিক আছে, অপশন এটা ঠিক আছে। আচ্ছা, কমন অরিজিন অফ ম্যান অ্যান্ড চিম্পাঞ্জি ইজ বেস্ট শোন বাই, common origin of man and chimpanzee is best shown by বাইনোকুলার ভিজিয়ান, নাকি তোমার ক্রোমোজোম নাম্বার, ডেন্টাল ফর্মুলা, নাকি ক্রেনিয়াল ক্যাপাসিটি অপশন ডি চিম্পাঞ্জির সঙ্গে? তাহলে উত্তরে যাবে অপশন ডি, ক্রেনিয়াল ক্যাপাসিটি আছে কি তোমার
কমন ছিল, বাকিগুলো কিন্তু আলাদা ছিল। চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ লিভিং ফসিল? মিরাবিলিস জ্যালাপা, গিঙ্গো বাইলোবা, পাইনাস অপশন বি। লঙ্গিফোলিয়া, অপশন বি। ডালবার্জিয়া শিশু। অপশন উত্তর বি। হয়ে যাবে অপশন বি। অপশন বি অলরেডি তোমরা দেখলে, সেখানে শুধু গিঙ্গো ছিল, এখানে প্রত্যেকটার আবার সাইন্টিফিক নেম বলা হয়েছে। চলো নেক্সট। ইভোলিউশনারি কনভার্জেন্স ইজ ক্যারেক্টারাইজড বাই, এটা মনে হয় রিপিট হয়ে গেছে তাই না? এটা আগেও পড়ানো হয়েছে, কনভার্জেন্স বলেছে। অপশন বি। উত্তর হবে কি গো? আরে সবাই বলো, এটা তো পড়েছো তোমরা, অপশন তাও বি। বলতে পারো না। উত্তর হবে অপশন বি, একটা অপশন বি। ডেভেলপমেন্ট অফ কমন সেট অফ ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য গ্রুপ অফ ডিফারেন্সিস। আচ্ছা, in the developmental history of the mammalian heart, it is observed that it passes through a two-chambered fish like a heart, three-chambered like frog, like frog like heart, and the finally four-chambered stage, to which the hypothesis can this above cited statement be approximated. Lamarck's principle, Mendelian principles, biogenetic law, Hardy-Weinberg law. মানে হৃৎপিণ্ডের যে গঠনগত সাদৃশ্য, ঠিক আছে, তোমার দেখে আমরা যে হাইপোথিসিস কথা মনে করি, সেটা হচ্ছে কি তোমার লেমার্কের প্রিন্সিপাল, নাকি মেন্ডেলিয়ান প্রিন্সিপাল, নাকি বায়োজেনেটিক ল, নাকি হার্ডি ইনবার্গ ইকুইলিব্রিয়াম। উত্তরে যে অপশন সি বায়োজেনেটিক ল, এটা ভাবার কিছু ছিল না বাবা, তাই না? তোমার এই যে তোমার হ্যাকেলস বায়োজেনেটিক ল, এই যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। চলো নেক্সট। দ্য এজ অফ দ্য ফসিল অফ ড্রায়োপিথেকাস in the geological time scale is 2.5 into 10 to the power 6, এটা হবে years back, 50 into 10 to the power 6 year back, 75 into 10 to the power 6 year back, নাকি 25 into 10 to the power 6 year back। এটা তোমরা পারবে না, এটা 2.5 into 10 to the power 6 year back। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? অস্ট্রালোপিথেকাস ইজ দ্য রিয়েল অ্যানসেস্টর অফ মডার্ন ম্যান। অপশন বি বলছে দেখো নিয়ান্ডারথাল ম্যান ইজ দ্য ডাইরেক্ট অ্যানসেস্টর অফ হোমোসেপিয়েন্স। অপশন সি বলছে হোমো ইরেক্টাস ইজ দ্য অ্যানসেস্টর অফ ম্যান। অপশন ডি বলছে ক্রো ম্যাগনন ম্যানস ফসিল হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য ইথিওপিয়া। কোনটা কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ইভলিউশন? অপশন এ। বলো, বাকিরা বলো কি বলছো, কোনটা সঠিক বলে তোমাদের কি মনে হচ্ছে? অপশন এ। অপশন ডি। অপশন এ বলছো, অপশন ডিও আসছে নাকি? ডিও কিছু বলছো না, বি বলছো? তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো হোমো ইরেক্টাস যারা, তারা হচ্ছে দেখো যে ancestor of man, not the direct ancestor of the modern man. It includes the three fossils: জাভা এভ ম্যান, পিকিং ম্যান যেটাকে আমরা বলি, আর হচ্ছে কি তোমার হাইল্যান্ডবার্চ ম্যান। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নিয়ান্ডারথাল ইজ দ্য কারেক্ট ancestor of the ক্রো-ম্যাগনন ম্যান, ইন হুইচ দ্য টার্ম ইজ দ্য ডাইরেক্ট ancestor of modern man. আর ফসিল অফ ক্রো-ম্যাগনন ওয়ার ডিসকভার্ড ফ্রম দ্য ফ্রান্স, নট ইথিওপিয়া, ফ্রান্স থেকে হয়েছিল যেটা। এবং অস্ট্রালোপিথেকাস দ্য ফার্স্ট স্যার, এভ ম্যান। স্যার মডার্ন ম্যান বলতে কি হোমোসেপিয়েন্সটাকেই বলছে? ইয়েস, মডার্ন হচ্ছে কি তোমার হোমোসেপিয়েন্সটা আজ থেকে 10,000 বছর আগে ইভলভ হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর আর করবো স্যার কি অপশন। ম্যান বলতেও তো স্যার, ম্যান বলতেও তো হোমোসেপিয়েন্স। হ্যাঁ বলো, বুঝতে পারলাম না। ম্যান বলতেও তো হোমোসেপিয়েন্সটাকেও বোঝাচ্ছে, আর মডার্ন ম্যান বলতেও তো হোমোসেপিয়েন্সটাকেই মডার্ন মেন, বোঝাচ্ছে, মেন তাহলে বলতে তো হচ্ছে কি দেখতে আমরা, গেলে না আমরা মেন বলতে হচ্ছে কি দেখো সবগুলোই অ্যানসেস্টর অফ দ্য মেন বলতে হচ্ছে কি তোমার নর্মাল বর্তমানে যে মেনটা হোমোসেপিয়েন্স সেপিয়েন্সটাকে বলছি। বুঝতে পেরেছো তো? আর তাহলে মডার্ন ম্যান কোনটাকে বলছি? মডার্ন ম্যান হচ্ছে কি হোমোসেপিয়েন্স থেকে শুরু হয়েছে, কি বললাম বুঝতে পারলে?
কিন্তু ব্যাপারটা হচ্ছে কি নর্মাল আমরা যখন মেন বলছি মানে হোমোসেপিয়েন্সটাকে ডিনোট করছে না, ওভারঅল যে মানুষটাকে ডিনোট করছে, মানুষের যে অরিজিন যেটাকে সেটাকে ওভারঅল মেনটাকে ডিনোট করছে। বুঝতে পেরেছো তো? নর্মাল আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটাকে ডিনোট করছে হচ্ছে কি মানুষ হিসাবে, বাট মডার্ন মেন যখন আমরা বলছি তখন হোমোসেপিয়েন্স গুলোকে ডিনোট করছে। চলো দেখো, স্পিসিস occurring in different geographical area are called as sympatric, allopatric, sibling, neopatric। ভালো করে দেখো, স্পিসিস যখন হচ্ছে কি ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমরা পাবো তখন তাদের কি বলা হয়, সিম্পেট্রিক বলা হবে নাকি এলোপেট্রিক নাকি সিম্পেট্রিক না নিওপেট্রিক? উত্তর হয়ে যাবে কি অ্যালোপ্যাথিক। এলোপেট্রিক। তোমরা এইটুকু অ্যালোপ্যাথিক। মনে রাখবে, যখন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া বলে দেবে মানে চোখ বন্ধ করে তোমরা উত্তর করবে কি এলোপেট্রিক। এলোপেট্রিক মানে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন আইসোলেশন হয় তখন তাকে আমরা এলোপেট্রিক বলি। আর সিম্পেট্রিকটাও মনে রাখবে, সিম্পেট্রিক আর দ্য গ্রুপ অফ সিমিলার অর্গানিজমস that although in close proximity and theoretically capable of the interbreeding, not to the inbreed because of the differences in the behavior, তাই না? যাই হোক, তোমরা এইটুকু মনে রাখবে, এলোপেট্রিক মানে যারা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে পাওয়া যাবে। আচ্ছা, দ্য ডাইভার্সিটি অফ দ্য টাইপ অফ দ্য বিক্স অফ finches adapted to different feeding habit on the Galapagos Island is the observed by the Darwin provided evidence for dash interspecific competition, interspecific competition, origin of species by natural selection নাকি interspecific variations। এটা যদিও ছিল তোমরা জানো যে অ্যাডাপটিভ রেডিয়েশন ছিল, তাই না? অ্যাডাপটিভ রেডিয়েশন, তাহলে অ্যাডাপটিভ রেডিয়েশন ওয়ান টাইপ অফ কি ছিল গো? এখানে তাহলে একই স্পিসিস এর মধ্যে ভেরিয়েশন হচ্ছে, তাহলে আমরা কি বলবো গো? তাহলে হচ্ছে কি বলবো অরিজিন, এখানে বলবো যদি হচ্ছে কি আমরা দেখবো যে এখানে যে ফিড হ্যাবিট ছিল, তাই না? তিন ধরনের চঞ্চুযুক্ত হচ্ছে কি ফিঞ্চ পাখি তৈরি হয়েছিল, তার পাখি। মধ্যে যারা হ্যাঁ। মাঝারি চঞ্চু তারাই হচ্ছে ভেনিস হয়ে গেছিল, বাকি স্মল আর লার্জ চঞ্চুযুক্ত যে ফিঞ্চ পাখি তারাই টিকে ছিল, বাকি যেটা মাঝারি চঞ্চু তারা কিন্তু ভেনিস হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে ন্যাচারাল সিলেকশনের জন্য যারা হচ্ছে কি তোমার মাঝারি চঞ্চুযুক্ত যারা যে ভেরিয়েশন চলে এসেছিল তারা কিন্তু প্রকৃতি দ্বারা বিলুপ্ত হয়ে গেছে, তাই না? বাকি যাদের চঞ্চুগুলো ছোট কিংবা বড় ছিল তারা কিন্তু সার্ভাইভ করে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেন। জেনেটিক ডিপ্ট অপারেটস অনলি ইন ড্যাশ লার্জার পপুলেশন, মেন্ডেলিয়ান পপুলেশন, আইল্যান্ড পপুলেশন নাকি স্মলার পপুলেশন? উত্তর কি হবে? তাহলে স্মলার পপুলেশন একটু আগেই স্মলার তোমাকে বলা হয়েছে। হ্যাঁ, স্মলার পপুলেশন। কিন্তু হচ্ছে কি তোমার হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়ামটা হচ্ছে কি লার্জার পপুলেশন মনে রাখবে, কিন্তু জেনারেটিভটা হচ্ছে কি স্মলার পপুলেশন। ভুল করবে না কোনো সময়, গুলো পরীক্ষা প্রশ্ন হবে। আচ্ছা, phenomenon of the island industrial mannerisms demonstrates geographical isolation, reproductive isolation, natural selection, induced mutation. Induced mutation. D option. অপশন ডি। ডি। Induced mutation না ন্যাচারাল সিলেকশন? নেচার দ্বারা সিলেকশন হচ্ছে না, প্রকৃতিতে হচ্ছে কি যেমন কালারের হচ্ছে কি তোমার পিগমেন্টেশন হবে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজম যেটা যে বিষ্ণু ভিটুরে যা বিষ্ণু কারণই বেড়াচ্ছে, তাই না? দেখো নেক্সট, which of the following are homologous organ? Wings of birds and hands of human, nails of the human beings and the claws of the animals, wings of birds and wings of insect নাকি wings of the bat and wings of the cockroach হবে? বলো, আরে হোমোলোগাস মানে হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ, তাই না? কাজ একই কিন্তু অপশন গঠন আলাদা। সি। তাহলে উত্তর হয়ে যাবে C কি option. অপশন কিটা? অপশন সি। এটা তো বার্ডস হচ্ছে কি ইনসেক্ট জন্য কাজ একই অপশন কিন্তু এ। গঠন আলাদা। এখানে কি বলা হোমোলোগাস মানে কি কাজ একই হবে, সরি হোমোলোগাস মানে হচ্ছে কি গঠন এক কাজ গঠনে আলাদা। কি কাজ আলাদা, গঠনে কি কাজ আলাদা কি হবে? অপশন এটাই হবে।
গঠন একই কিন্তু কাজ আলাদা। বার্ডস হচ্ছে কি দানাটা হচ্ছে উঠতে সাহায্য করবে, আর মানুষের হাত হচ্ছে কাজ করতে সাহায্য করবে, তাহলে অপশন এ হয়ে যাবে। আচ্ছা, হুইচ ইজ নট এ ভেস্টিজিয়াল অর্গান ইন ম্যান, কোনটা হচ্ছে কি মানুষের ভেস্টিজিয়াল অর্গান নয়, মানে লুপ্তপ্রায় অঙ্গ বা কি বলে নিষ্ক্রিয় অঙ্গ আর কি, কোনটা নয়? বি নেল। বি। তাহলে উত্তর হয়ে যাবে কি বি, কারণ আমাদের এখনো নেল থাকে, তাই না, নখ থাকে সবার। চলো নেক্সট। হোমোসেপিয়েন্স হ্যাভ ইভলভড ইন ড্যাশ, পেলিওসিন, প্লিস্টোসিন, অলিগোসিন, হলোসিন। প্যালিওসিন এ। না, এটা Holocene. হলোসিন হবে। আচ্ছা, ক্যারেক্টার হুইচ ইজ ক্লোজ রিলেটেড টু হিউম্যান ইভলিউশন ইজ ড্যাশ, disappearance of tail, reduction in size of jaw, binocular vision, নাকি হচ্ছে কি flat nails? উত্তর হয়ে যাবে কি এরটা হয়ে যাবে। ক্যারেক্টার ইজ দ্য ক্লোজ রিলেটেড টু হিউম্যান ইভলিউশন, ডিসঅ্যাপিয়ার ইন দ্য টেল হবে। হুইচ এভিডেন্স অফ ইভলিউশন ইজ রিলেটেড টু ডারউইনস ফিঞ্চেস, হুইচ এভিডেন্স অফ ইভলিউশন ইজ রিলেটেড টু ডারউইনস ফিঞ্চেস? Evidence for paleontology, evidence for the embryology, evidence from the cooperative anatomy, নাকি evidence for the biogeographical distribution? ডারউইন ফিঞ্চেস বলেছে, ফিঞ্চ তোমরা জানো, এটা আমরা অ্যাডাপ্টিভ রেডিয়েশন বলেছিলাম। এ এই অপশন উত্তর হয়ে যাবে অবভিয়াসলি অপশন, বায়োজিওগ্রাফিক্যাল। হ্যাঁ, গ্যালাপাগোস যে আইল্যান্ড ছিল, তাতে হচ্ছে কি তোমরা বায়োজিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের কথা মনে রাখবে, তাই না? তারা একটা নির্দিষ্ট জায়গায় ছিল খাবারের সন্ধানের জন্য, তারা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়, ওই দ্বীপপুঞ্জেই ছড়িয়ে পড়েছিল, যার কারণে 3 ধরনের চঞ্চুযুক্ত ফিঞ্চ পাখি আমরা লক্ষ্য করেছিলাম। মাঝারি চঞ্চুগুলো হচ্ছে কি তোমার এবলিশ হয়ে গেছিল, লার্জ এবং স্মল চঞ্চুযুক্ত যারা, তারা কিন্তু সার্ভাইভ করতে পেরেছিল। ইট ইজ ওয়ান টাইপ অফ বায়োজিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। চলো লাস্ট কোশ্চেন আজকে। হুইচ হুইচ ডাইরেক্টলি রিলেটেড টু ম্যান, গরিলা, নাকি রেসাস, গিবন, নাকি তোমার ওরাঙ্গোটান? বি রেসাস। রেসাস। ডাইরেক্টলি যেহেতু বলেছে, আমরা কি বলবো, গরিলা বলবো, ঠিক আছে। গরিলা যেটা, এরা কিন্তু আমাদের হিউম্যানের সঙ্গে সবচেয়ে বেশি ডাইরেক্টলি রয়েছে, বুঝতে পারলে। এফ ইন দ্য মেমব্রেন অফ দ্য, এই যে, যাই হোক, তোমরা মনে রাখবে যারা গরিলা, তাদের ক্ষেত্রে আমাদের হিউম্যানের মধ্যে সবচেয়ে বেশি আমরা কি দেখতে পাই, সিমিলারিটি দেখতে পাই, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, গরিলার সঙ্গেই উত্তর যাব, ঠিক আছে। তো যাই হোক, আজকে আর আমরা কন্টিনিউ করছি না, আরো 50 এমসিকিউ রয়েছে, সেটা আমরা পরের যে তোমার হচ্ছে কি যেদিনকে শুক্রবার আবার আসবে জুলজির, সেই দিনকে আমরা এখান থেকে আবার কমপ্লিট করব, ঠিক আছে। আজকে আপাতত 50 কোশ্চেন আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, এই 50 এমসিকিউ কোশ্চেনের, তোমরা কিন্তু উত্তরটা দেখে তারপর ঘুমাবে, কি বললাম বুঝতে পারলে। আর পরের 50 আমরা পরের দিন করবো। বলো। রবিবারে যেরকম মিক্সড কোশ্চেন হচ্ছিল সেরকম চলবে, রবিবারে মিক্সড কোশ্চেন যেমন হচ্ছিল।